টিচার হিসেবে স্কুলে ছেলেমেয়েদের গ্রামার শেখানো বা তাদের খাতা দেখে দেওয়া, পড়ানো, এটাই আমার রোজকার রুটিন। কিন্তু আজকের আমার সাথে আমি যাকে পেয়েছি, একে নিয়ে একটু অন্যরকম কাজ। এই বলাটাই হয়তো এখন ঠিক উচিত হচ্ছে না। অনেক অনেক বড় অ্যাচিভমেন্ট করেছে, তবু আমার অধিকার আছে, কারণ নফিসার আমি একজন টিচার এবং আমার স্কুল থেকে বেশ জাস্ট কয়েক বছর আগেই ও পাস আউট হয়েছে। আর শুধুমাত্র এখন ও আমার স্টুডেন্ট বললে হবে না, আপনারা সবাই অলরেডি ইন্টারনেটের মাধ্যমে জেনেই গিয়েছেন যে 4x400 মিটার রিলেতে চায়নাতে এশিয়ান আন্ডার 23 অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ, যেটা অর্ডোসে হয়েছিল চায়নার, সেখানে ও এবং ওর টিম গোল্ড মেডাল জেতে। তো আজকের শুধুমাত্র টিচার হিসেবে নয়, একজন সাংবাদিক হিসেবে নফিসার কাছ থেকে কয়েকটা প্রশ্নের উত্তর জানতে চাইব, একদম নিজের মতো করেই। সেখানে যে নফিসা, আমি যেটা দেখছিলাম যে 3 মিনিট 33 সেকেন্ড, 33.62, 3 মিনিট 33.62 সেকেন্ডে তোমাদের টিম চায়নাকে বিট করে। তো অনুভূতিটা কীরকম ছিল? অনুভূতি স্যার, এটা তো আমার ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ছিল। তো প্রথমে যখন সিলেকশন পেয়েছি তো প্রচুর হ্যাপি ছিলাম যে প্রথম ইন্টারন্যাশনাল পাবো, ইন্ডিয়া কিট পরবো। কারণ প্রচুর অ্যাথলিটকে আমি দেখেছি ইন্ডিয়া কিট পরে ট্রেনিং করতে, পিক সেন্ড করতে। তো আমি প্রচণ্ড হ্যাপি হয়েছি যখন এই কিটটাকে আমি পরেছি। এরকম মেসেজ করছিলাম নিজেকে যে আমি কি পরে নিয়েছি, এরকম আনন্দ হচ্ছিল এই সময়টা। তারপরে যখন একটু মনের মধ্যে হচ্ছিল যে প্রথম ইন্টারন্যাশনাল কেমন হবে, কি হবে, তারপরে এটাও মনে হচ্ছিল যে যতদিন না আমি যাবো উপরে তো আমার এক্সপিরিয়েন্স হবে না, তো তাহলে কি করে আমি বড় হতে পারবো। সেই হিসাবে একটু ভয় ভয় তো সত্যিই লাগছিল আমার যে কি হবে, কেমন হবে। আর ওখানে আমাদের যে এখানে যে নর্মাল যে গ্রাউন্ড ট্র্যাক, তো ওখানে সেম ট্র্যাক ছিল না, মন্ডো ট্র্যাক ছিল। তো সেই হিসাবে কেমন এক্সপিরিয়েন্স হবে, কেমন স্পিড হবে, কেমন বডি চলবে, এইসব নিয়ে একটু ভাবতাম। তারপরে একটা মাথায় আসতো যে আমি যতটা করেছি এখানে ততটাই আমাকে দিতে হবে, এর বেশি আমি আশা করছি না, আর এর কমও আশা করছি না, আমাকে ততটা দিতেই হবে 100%। তো সেখানে যখন অ্যাচিভ করলাম, যখন মাঠে দাঁড়িয়েছিলাম, ব্যাটনটা আসা অপেক্ষা করছিলাম যে এরপরে আমি আছি, এরপরে আমি আছি, শুধু ওটাই আসছিলো যে আমিই আছি, বা সেখানে আর কেউ নেই, আমাকেই যেতে হবে ফার্স্ট ইন্ডিয়ার জন্য। ওখানে এমন মনে হচ্ছিল যে কি নিজের জন্য খেলছি, এরকম তো মনেই হচ্ছিল না আমার। যখন রেসের শেষে আমার একটু কষ্ট হচ্ছিল, মানে ওখানে প্রচণ্ড শ্বাস ফুলছিল, ওখানে ওয়েদারটা এরকম ছিল, শুধু মনে হচ্ছিল ইন্ডিয়ার হয়ে খেলছি আমি। চায়নাকে চায়নাতে হারানোর অনুভূতিটা কী হচ্ছে? চায়নাকে হারানো তো স্যার ওদের খুব সহজ নয়। হ্যাঁ, চায়নাতে যে অ্যাথলিটগুলো ছিল ওরা ভীষণ কম্পিটিটিভ, ওরা প্রচণ্ড ভালো অ্যাথলিট ছিল, কম্পিটিটর ভালো ছিল আমাদের সঙ্গে। তো সেই হিসাবে আমার ম্যান ছিল যে প্রথমে আমরা সবাই ভালো ছিলাম, লিড পেয়ে গেছি আমি। তারপরে লিডটাকে মেনটেন করা, যে লাস্ট ম্যান যে হয় সে সব সময় করছিল ওটাকে। এবার যে লাস্ট ম্যান হয় সে সব সময় বেটার থাকে, মানে তাকে সব সময় বেটার ম্যানকে লাস্ট দেওয়া হয়। এবার আমি লাস্ট ছিলাম, যেহেতু ওটাকে মেনটেন করতে পারবো, ওই জায়গাটাকে নিয়ে যেতে পারবো, এই জন্য আমাকে ওই পজিশনটাকে দিয়েছিল ওখানে সবাই ডিসকাস করে। তো সেই হিসেবে যখন আমার মাথায় বাস একটা আছে কি আমাকে সবার থেকে আগে আসতে হবে, ইন্ডিয়াকে আমাকে আগে নিয়ে যেতে হবে। আর ওখানে একটা জিনিস আমি দেখেছি স্যার, যখন ফার্স্ট হয় তো সেখানকার ন্যাশনাল অ্যান্থেম চালানো হয়, মানে শোনা হয় তখন। তো ওটা শোনার জন্য আমি আরও এক্সাইটেড ছিলাম যে আমার ইন্ডিয়ার এটা এখানে হবে, চায়নার হতে হবে না, আমার হবে এটা। তো তার জন্য আমি পোডিয়ামে দাঁড়িয়ে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যান্থেম একটা অন্যরকম ফিলিং। হ্যাঁ, আমি কান্না করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যে আমি অ্যাচিভ করতে পেরেছি। এক্স্যাক্টলি, একদম অ্যাচিভ করতে পেরেছো, মানে একদম ইন ইটস ট্রুয়েস্ট সেন্স। আর আরেকটা কথা, যেখানে আমরা তো তোমার একদম কাছ থেকে দেখেছি, ইংরেজি ক্লাসে যখন দেখেছি সেই মুখ চড়া শান্ত মেয়েটা, কিন্তু যখন তুমি ট্র্যাকে নামো একটা অন্য ধরনের আগুন। এই তো কয়েক মাস আগে, মে মাসে খুব সম্ভবত, তুমি তোমার পার্সোনাল বেস্ট বোধহয় করেছিলে 400 মিটারে 55.08 সেকেন্ডে। তো দিনের পর দিন এই যে ইমপ্রুভমেন্টটা হচ্ছে, এটা কীভাবে হচ্ছে? স্যার মোর দিন আমার মনে হয় কি আমরা যেমন রানিং তো সবাই করতে পারি স্যার,
কিন্তু যে টেকনিক, একটা একটা অ্যাকশান, এই সব কিছু যতক্ষণ না আমি নিজেকে বেটার করতে করতে যাব, একটা জিনিস একবার আমি কিছু খেলাম, তো সেটা প্রথমে তো ভালো লাগলো, খেতে 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 ইজি হয়ে গেল, যেটা এরকমভাবে খেতে হবে, Exactly. এরকম টেস্ট। তো তেমন রানিংটা সেম, আমি যদি বারবার কন্টিনিউ করতে থাকি আমি ওই জায়গায় থাকবো না, আমি ওখান থেকে উপরেই যাব। তো যে পরিশ্রমটা করতে হবে, এটা আমাকে আজকের জন্য না, কালকের জন্য আমাকে আজকে পরিশ্রম করতে হবে, আর ওটা কন্টিনিউ যতদিন না করবো ততদিন আমি, আমার মনে হয় কি আগে যেতে মানে পারবো না। ইংরেজিতে যে কথাটা আছে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, একদম Yes, sir. সেটা অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। আর একটা কথা সত্যি না বললেই নয়, সেটা হচ্ছে আমরা স্কুলের তরফ থেকে সেরকম আমাদের ইনফ্রাস্ট্রাকচারও ছিল না, কোনো স্পোর্টস ফ্যাসিলিটিও ছিল না, কিন্তু এত প্রতিকূলতা সত্ত্বেও তুমি যে অ্যাচিভমেন্টটা করেছো, একজন শিক্ষক হিসেবে আমি খুবই গর্বিত। শুধু আমি নয়, প্রত্যেক ইন্ডিয়ান গর্বিত। আর স্পেশালি আমরা পার্সোনালি আমাদের পরিচয় টিচার স্টুডেন্ট হিসেবে, সেই জন্য তো আরও বেশি হচ্ছে। কিন্তু যখন তুমি শুরু করো, তখন কিভাবে শুরু হলো, যদি একদম সংক্ষেপে বলো। শুরু বলতে গেলে স্যার, নিজে তো যখন ছোটো ছিলাম, নিজের প্রচণ্ড পরিমাণে ইন্টারেস্ট ছিল রানিং করা, ট্রেনিং করা। তো ওই সময় তো এত বুঝতাম না ট্রেনিং কি রানিং কি। তো আমার দাদা যে ছিলেন মোস্তাকদা, আচ্ছা। তো ও আমাকে গল্প শোনাতো যে এরকম ট্রাক হয়, এরকম দৌড়ায় ওখানে সবাই, এরকম খুব চশমা টশমা লাগিয়ে এরকম ট্রেনিং করতে আসে, প্রচুর অ্যাটিটিউড হয়, ওরা খুব ভালো হয়, এরকম এরকম গল্প করতো। আর বলতো যে ওখানে যে ট্রাক ছিল সেটা রাবারের ট্রাক ছিল। তো আমি ভাবতাম কি রাবার নিয়ে এসে আমি খাতাতে মুছবো, আমি যাবো ওখানে, এরকম ভাবতাম। হ্যাঁ, ট্রাক। আচ্ছা, ওখানে ওটা করতে গিয়ে, এগুলো করতে গিয়ে কি কি প্রতিকূলতা এসেছিল, কোথায় গিয়ে আটকে যাচ্ছিল মনে হচ্ছিল, বা কখনো কখনো এমন এসছে অ্যাথলিট মানেই তাদের ইনজুরি কম বেশি থাকবে, তখন মাঝে মধ্যে নিশ্চয়ই মনে হবে যে আমি হালটা ছেড়ে দিই। সেই সময় কি জিনিসটা তোমাকে টেনেছিল যে আরও এগিয়ে যেতে হবে নফিসা? এর আগে স্যার 2024-এ আমার ন্যাশনাল মেডেল ছিল। তো সেই ন্যাশনাল মেডেল একটা প্রবলেমের জন্য আমি সাইডে ট্রেনিং করতে পারিনি, আমার কোনো কোচ ছিল না ওখানে। তো তখন মানে আমি তখন বাইরে থেকে ট্রেনিং করতাম, তো ক্যাম্পাসে থাকতাম না। তো সেই হিসাবে যেহেতু আমি বাইরের স্টুডেন্ট, তাই জন্য আমাকে ওই ভেতরের যে স্যার কোচ, মানে যে কোচ ছিলেন, আমাকে পারমিশন ছিল না ট্রেনিং করানোর জন্য। আমাকে একাই ট্রেনিং করতে হবে, নিজের সব কিছু একাই করতে হবে। তো সেটা কিভাবে করব, কোন দিক দিয়ে করব, সেই সিচুয়েশানটা প্রচণ্ড টাফ ছিল। আর বাড়িতেও বলতে পারতাম না যে এরকম সিচুয়েশান এখানে, কারণ এরা চিন্তা করবে, এরা তো বুঝতো না এখানে সিচুয়েশান এখন। তো আমি রাত 9টা-10টা পর্যন্ত মাঠেই পড়ে থাকতাম একা, ওখানে কেউ থাকতো না। মাকে ফোন করতাম, ফোনে রেখে দিতাম, ভয় লাগতো আমার রানিং করতে, ট্রেনিং করতে। তা মাকে বলতাম কি, আমি মাঝে মাঝে এসে বলতাম হ্যালো মা আছো, তারপর আবার একটু ট্রেনিং করতাম, এরকম করে করে ট্রেনিং করেছি। তারপরে ন্যাশনাল মেডেল পেয়েছি আমি। আচ্ছা নফিসা, অনেক তো সিরিয়াস প্রশ্ন করলাম, একদম লাইট মোডে কিছু প্রশ্ন আছে। উইনিং মোমেন্টের পরে তুমি কাকে ফার্স্ট ফোন করো, কার সাথে প্রথম কথা? এটা আই এম সো সরি, এটা আমি বলতে পারবো না, কারণ ওখানে কোনো নেটওয়ার্ক ছিল না, আচ্ছা। চাইনাতে ফোন চলছিল না, 1 সপ্তাহ ফোনই বন্ধ ছিল। স্যারও আমাকে মেসেজ করেছেন, আমি রিপ্লাই করতে পারিনি। আচ্ছা, মানে একদম ওটা শেষ হওয়ার পরে তাহলে কার সাথে প্রথম কথা হয়েছে যখন নেটওয়ার্ক স্যার ওটা যখন যখন এই মেডেলটা নেওয়ার জন্য আমি ড্রেস আপ করে ওখানে দাঁড়িয়েছিলাম, তো তখন স্যার ক্লোজ থেকে আমি এটা দেখিয়ে দিই সবাইকে। উই অল ফিল প্রাউড ফর দিস। তো ওখানে তারপরে স্যার আমি মানে নিজেকেই দেখতে পাচ্ছিলাম না, আমি মাথায় এরকম চুপ করে কান্না করছিলাম, তারপরে নিজেকে বিলিভ করতে পারছিলাম না মানে যে কি করতে হবে হ্যাঁ, সেটা ঠিক আমি কাকে রিঅ্যাকশনটা ঠিক আসছিল না। বুঝতে পারছিলাম না, শুধু ওখানে দাঁড়িয়েছিলাম। তারপরে যে কারণ স্যার আমার লাইফের সঙ্গে আপনারা, আমার মা, ফ্যামিলি অনেকে আছে, যে আমি কাকে মনে করবো, সবার 100% দিয়েছে, তারপর আমি এই জায়গাতে এসেছি। সে হোক, তো এটা সবার এটা প্রতি- এটা নফিসার অনেক নম্রতা। অ্যাকচুয়ালি একদম কাছ থেকেই আমরা দেখেছি স্ট্রাগলটা, প্রায় ও এবং ওর মাকে সঙ্গে নিয়ে ও একাই লড়েছে। আচ্ছা নফিসা, আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে কোনটা কঠিন মনে হয়, ইংলিশ গ্রামার ক্লাস না রানিং অন দ্য ট্র্যাক, কোনটা বেশি কঠিন? আমাকে আমি জানতাম ওই উত্তরটা দেবে। আচ্ছা, এখন অ্যাথলিটদের তো অনেক রকম ডিসিপ্লিনের মধ্যে চলতে হয়, তো খাওয়া দাওয়া থেকে ঘুম সব কিছু একদম স্ট্রিক্ট। সেখানে ডিসিপ্লিন বলতে স্যার প্রথমে হয়তো আমি যদি ডিসিপ্লিন বলি যে এরকমও থাকা যায়, এরকম ভাবতে হবে, কিন্তু স্যার এটা থেকে থেকে আমাদের নর্মাল হয়ে গেছে। নর্মাল হয়ে গেছে। সকালে ওঠা, তারপরে মেডিটেশন করা। কটার সময় ওঠো সকালে? স্যার ওখানে ট্রেনিং, কারণ যেমন আমাদের এখানে স্কুল একটা টাইম হয়, যেতেই হয় এরকম টাইমে, আর ওখানে স্যার তেমনই, ওটাই আমার স্কুল, ওটা সব কিছু হয়ে গেছে। তো আচ্ছা, ওই জায়গাটা যদি একবার সবাইকে বলো। আমি থাকি ব্যাঙ্গালোর,
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে, ওখানে ক্যাম্পাসে থাকি। আচ্ছা, ডিসিপ্লিন তো হয়, সবসময়ই থাকতে হয়, কিন্তু এছাড়াও যখন সামান্যতম সুযোগ থাকে, মায়ের হাতে কোন খাবার খেতে ভালো লাগে? স্যার মায়ের হাতে সবচেয়ে বেসিক্যালি তো আমার পান্তা ভাত খেতে ভালো লাগে। পান্তার চপ। হ্যাঁ আচ্ছা, এই যে স্পোর্টসে আসা, এখন এই মুহূর্তে কোন স্পোর্টস পার্সনকে সব থেকে ভালো মনে হয়? কাকে দেখে তুমি ইন্সপায়ার হও? স্যার আমাদের ইন্ডিয়াতে প্রচুর অ্যাথলিট প্রচুর আছে, যেমন সোমাদি আছে, হেমাদি, সরি হেমাদি আছে, যে 50 রান করেছে। তো আমাদের ইন্ডিয়ায় এমন ম্যান এখন খুব কম আছে। তো আমি চাইবো আমি ন্যাশনাল রেকর্ড করতে, আরও বেটার টাইম করতে। আর আরও যে বড় বড় অ্যাথলিটরা আছে, আমি যাদেরকে দেখে এখন ভাবছি যে আমি খাস এদের মতো হতে পারতাম, চেষ্টা করব। তো আমাকে দেখে যেন সবাই এরকম চেষ্টা করে, ভাবে যে আমি নফিসার মতো হব। আচ্ছা, অবসর সময় এই খেলাধুলা ছাড়া অবসর সময়ে কি করতে? স্যার ট্রেনিংয়ের পরে যেহেতু ওখানে কিছুই নেই, না পরিবার আছে, না অন্য আদার্স কোনো গল্প আছে, না কিছু আছে, যেহেতু কখনো নিজেকে বোর ফিল করি, তো সেখানে ড্রয়িং করি, সিঙ্গিং করি, তারপরে বুক পড়াশোনা সত্যি বলতে মিথ্যা কথা বলবো না, আমি করি, কিন্তু কোনো নিজে এখন কি পড়াশোনা করা হচ্ছে? কি করা হচ্ছে এখন? বিএসএর 3rd ইয়ার চলছে, কমপ্লিট হয়ে গেছে। কোথা থেকে? অ্যাডামাস ইউনিভার্সিটি, সেন্টারটা বারাসাত, কোথায়? কলকাতা বারাসাত। আচ্ছা, আমি কালকের ইন্টারনেট থেকে শুরু করে চ্যাট জিপিটি, জেমিনাই, প্রচুর জায়গায় চেষ্টা করেছি যে ও এখন কি নিয়ে পড়াশোনা করছে, কেউই আমাকে সঠিক উত্তর দিতে পারেনি। ওরা বলছে যে যেহেতু রাইজিং এখন উঠছে, সবে উঠতি খেলোয়াড়, তো ওটা কেউই দিতে পারেনি। আচ্ছা নফিসা, আমি বলছি এই যে বিষয়গুলো ঘটছে কেমন লাগছে? এত অ্যাটেনশান, এত কিছু সবাই ভালো বলছে হঠাৎ করে। স্যার এই যে সব কিছু হচ্ছে, এগুলো একসময় আমার স্বপ্ন ছিল যে মা বাবা পাশে দাঁড়িয়ে থাকবে, আর সবাই এরকম সেলফি নেওয়া, কংগ্রাচ করা, এগুলো আমার স্বপ্ন ছিল। সিরিয়াসলি আমি স্বপ্ন দেখতাম যে এরকম একদিন হবে আর আমি করব। তো অনেকটাই পূরণ হয়ে গেছে, কিন্তু আমি অনেকটাই এই কারণে বলছি যাতে এই খিদেটা আরো বেশি গুণ বেড়ে যায়, আরো অনেকটা এগিয়ে যাওয়া যায়। আর মোটামুটি অনেকক্ষণ সময় নষ্ট করলাম, একদম শেষের দিকে শুধু আমাদের ছাত্রী বলে আমাকে বোধহয় অ্যালাউ করছে। এখন যা অ্যাটেনশন পাচ্ছে একদমই সময় নেই। আর খুব সম্ভবত আমি যেটুকু জানি 20 তারিখে বোধহয় ও এখান থেকে আবার চলে যাবে। আমাদের স্কুল তো দেখেছো একদম প্রত্যন্ত গ্রামের মধ্যে। আমাদের বাচ্চাদের প্রতি বা স্কুলের ছাত্রছাত্রীদের প্রতি কি তোমার মেসেজ থাকবে যে ওরা যাতে করে আরও ইন্সপায়ার হয়? যে আমাদের স্কুলে যে বাচ্চারা আছে, আমি তো গেছি, কয়েকবার গেছি, হয়তো সবসময় যেতে পারিনি। স্যার সবার মধ্যে প্রচণ্ড প্রতিভা আছে, এবার সব মানুষের মধ্যে কিছু না কিছু প্রতিভা থেকে থাকে, কিন্তু আমাদের গ্রাম বাংলায় আমি দেখেছি মোর দেন স্যার 50% যে একটা ভালো অ্যাথলিট হতে পারবে, এরকম ট্যালেন্ট প্রায় বাচ্চাদের মধ্যে আছে। এবারে সেই হিসাবে আমি স্কুলকে বলবো কি স্পোর্টসের দিক থেকে একটু সাপোর্ট করার জন্য, ওদেরকে সাব ডিভিশন ক্লাব এগুলো খেলানোর জন্য। কারণ স্যার আমি যে এই জায়গায় এসেছি, আমি ওই জায়গা থেকে খেলে, ওই জায়গা থেকে সাহস পেয়েছি কি আগে যাওয়ার জন্য। আমি আজ যদি ব্লক লেভেলে এইসব খেলা না খেলতাম, আমি আজকে ইন্টারন্যাশনাল অ্যাথলিট হতে পারতাম না। তো এইসব যে বাচ্চারা আছে, এরা এইসব খেলা খেলবে স্কুলের থ্রুতে, কারণ বাড়ি থেকে নিয়ে যাবে না, স্কুল থেকে সাপোর্ট করবে, স্কুল থেকে নিয়ে যাবে, এন্ট্রি দেবে, ওদের নাম তখনই হবে। একজন আমি যখন ফার্স্ট ব্লক খেলে এসেছি স্যার, তখন আনন্দ তো প্রচুর ছিল, কিন্তু ভেবেছিলাম যে এর আগে ডিস্ট্রিক্ট লেভেল যাব। তো স্যার ব্লকটা বড় হওয়ার জন্য ছোট জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো আমি চাইবো স্কুল থেকে এই হেল্পটা হয় যেন বাচ্চাদের জন্য। খুব সুন্দর একটা বার্তা। আমি একদম শেষ মুহূর্তে জাস্ট একটা কথা বলবো যে আমাদের সঙ্গে ছিল আমাদের সোনার মেয়ে নফিসা খাতুন, সে তো সবাই জানেন আপনারা। আর নফিসা খাতুন জাস্ট শুধু সোনার মেয়ে নয়, ও যে কাজটা করেছে, আমরা চাইবো এখানে যেন এটা সবে শুরু হয় পথ চলা। আর এই পথ চলার পরে আমাদের লক্ষ্য, আমার অন্তত ভালো লাগার জায়গা থাকবে ওকে যদি অলিম্পিকের পোডিয়ামে উঠতে দেখি, সেই দিনে আবার ওর সাথে ইন্টারভিউ হবে। আর নফিসাকে অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো থাকিস। শেষে মানে তুইটা বেরিয়েই গেল আর কি। অনেক চেষ্টা করেছিলাম তুমি বলার। ঠিক আছে, খুব সুন্দর লাগলো নফিসা, তুমি এরকম করতে থাকো। এবং শুধুমাত্র আমাদের স্কুল নেই, এই যে পুরো বেলপুকুর অঞ্চল, কুলপি অঞ্চল, আমাদের দক্ষিণ 24 পরগনা তোমার জন্যে
যে একদম সবার সামনে চলে এসেছে, এর জন্য অনেক অনেক কৃতিত্ব তোমার। খুব ভালো থেকো, খুব ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ।